38তম বিসিএস 2017 সালে হয়, সেখান থেকে আসে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস আসে, যেটা চীনের প্রকল্প। শরণার্থী নিয়ে আলোচনায় ছিল, ইউনিসেফের সদপ্তর চলে আসছে। বাফার রাষ্ট্র আসছিল, যেটা ভারত ও চীনের মাঝে ভুটান, যেমন দোকলাম সংকট ছিল, সেখান থেকে আসছে। ইম্পেরিয়ালিজম দ্য হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এটা আসছে, যেটা হলো রুশ বিপ্লবের 100 বছর উদযাপন ছিল 17 সালে, সেখান থেকে আসছে। তার মানে আমি দেখলাম 38তমতে 10টা, 40তমতে 11টা, 37তমতে 6-7টা আসছে। তাহলে আমি বলবো যে সবার আগে আপনারা পেপার পড়েন, 1 নম্বর পেপার অথবা রিসেন্ট ইস্যুস পড়েন, ইনশাল্লাহ আপনি 50% আনসার করতে পারবেন আই থিঙ্ক। এরপরে হলো 2 নম্বরে আপনি গুরুত্ব দিবেন পরিবেশ ইস্যু। পরিবেশ ইস্যুটা খুব ছোট, এবং 4-5টা বা 5-6টা ইস্যুস পড়লেই কিন্তু আপনার 5-6টা দিক একটু দেখলেই 2-3টা প্রশ্ন কমন পাওয়া যেতে পারে। 2-1টা প্রশ্ন কঠিন হয়, যেমন আমি গত 5টা বিসিএস এ শুধু V20 যেটা, এই প্রশ্নটাই কঠিন ছিল পরিবেশ থেকে, আর বাকিগুলা কিন্তু পারা যেত। এরপরে হলো 3 নম্বরে আপনি গুরুত্ব দিবেন সংস্থায় গুরুত্ব দিবেন। সংস্থা থেকে গত বছরে কিন্তু জাতিসংঘ থেকে আসছে 3টা, অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে আসছে 3টা, তারপরে 6টা প্রশ্ন এখানে সংস্থা থেকে। তার মানে সংস্থার গুরুত্ব দিবেন 3 নম্বরে। আমি যদি একটা জিনিস দেখাই যে পত্রিকা পড়া, পরিবেশ ইস্যু পড়া, সংস্থা পড়া, এই 3টা ইস্যুস পড়লে আই থিঙ্ক আপনি 12 নম্বর ক্যারি করার কোনো ব্যাপার না, ইনশাল্লাহ 12 নম্বর এখানে ক্যারি করা যাবে। এরপর যদি আরো বেশি চান, বৈশ্বিক ইতিহাস পড়েন, সেনাযুদ্ধটা খুব ভালো করে পড়েন। আরো যদি ভালো পড়তে চান তাহলে সেনাযুদ্ধের আগের ঘটনাগুলো পড়তে পারেন। 3টা বিপ্লব আছে, খুব রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, আর একটা হলো শিল্প বিপ্লব। এই 3টা বিপ্লব ভালো করে পড়তে পারেন, এই আর কি। তো আই থিঙ্ক যে আন্তর্জাতিক গুরুত্ব আছে, এবং এটা খুব কনসাইজ করে যদি আমি 4টা টপিক পড়ি, অন্তত পক্ষে ভালো প্রিপারেশন নিতে পারবো। রিসেন্ট ইস্যুস, পরিবেশ, সংস্থা, এই 3টা। আর যদি এরপরে বেশি কিছু পড়তে চাই তাহলে সেনাযুদ্ধটা পড়তে পারি। এরপরে আরো বেশি চাই, আরো পড়ার সুযোগ রয়েছে। ওকে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ নাইম স্যারকে খুব বেশি বলার জন্য। আমি যদি নাইম স্যারের সাথে একটু যোগ করি, স্যার যেটা বলেছেন সেটার সাথে যোগ করি, আমাদের বিসিএস প্রিলিমিনারিতে আমাদের টপিকস আছে, আমি আগে বলেছি 5টা আছে। আমি যদি এটাকে 5টাকে যদি 4টাতে ডাইভার্ট করে ফেলি, বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূরাজনীতি 1 নম্বর টপিকস। 2 নম্বর টপিক হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, 2 নম্বর টপিকস। 3 নম্বরটাকে আমি এখন বলছি না, সেটা হচ্ছে আমাদের সাম্প্রতিক ইস্যু। 4 নম্বরটা হচ্ছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। 5 নম্বরটা হচ্ছে আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। আমি যদি 3 নম্বর টপিক, যেটা আমাদের সাম্প্রতিক ইস্যু, সেটাকে যদি বাকি 4টা টপিকসে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমাদের ওভারঅল টপিক চলে আসে 4টা। অর্থাৎ সাম্প্রতিকটাকে আমরা আমাদের সংগঠন, পরিবেশগত ইস্যু, আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, এবং বৈশ্বিক ইতিহাস ও আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা এবং ভূরাজনীতি, এই 4টার মধ্যে যদি সাম্প্রতিকটাকে ভাগ করে দিই, তাহলে আমরা দেখবো যে নাইম স্যার যেটা বলেছিলেন যে পরিবেশ এবং সংগঠন বলতে আমার কাছে মনে হচ্ছে স্যার বোঝাচ্ছেন জাতিসংঘ, অর্থনৈতিক সংগঠন, আঞ্চলিক সংগঠন, এবং হচ্ছে সামরিক সংগঠন। তাহলে সংগঠন এবং পরিবেশগত ইস্যু, ওভারঅল সংগঠন এবং পরিবেশগত ইস্যু থেকে স্যার যেটা বলছিলেন 40-এ প্রশ্ন এসেছিল 11টা, 38-এ এসেছিল 10টা, 37-এ এসেছিল 11টা, 36-এ এসেছিল 10টা, সরি 36-এ এসেছিল 11টা, ইনক্লুডিং এই টপিকস গুলো রিলেভেন্ট যে সাম্প্রতিক প্রশ্ন সে অনুসারে। তাহলে এর সাথে যদি আমরা অন্য 2টা সাবজেক্টের সাম্প্রতিক প্রশ্ন যোগ করে দিই, তাহলে নাম্বার কিন্তু 13-14 হয়ে যায়। পরিবেশ এবং ওভারঅল সংগঠন থেকে 10 থেকে 11 নাম্বারের নিচে 36তম বিসিএস এর পরবর্তীতে আসেনি, যেটা আমি আমার পার্সোনাল অ্যানালিসিসে দেখেছি। যাই হোক, এরপরে আমাদের আরো যে টপিকসগুলো আমাদের আছে, সেই টপিকসগুলো হচ্ছে বৈশ্বিক ইতিহাস এবং আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। এই 2টা টপিকস থেকেও আমি দেখেছি যে কিছু কিছু প্রশ্ন বারবার থাকে, যেমন হচ্ছে যুদ্ধ থেকে দেখেছি বারবার প্রশ্ন এসেছে, তারপর বিভিন্ন চুক্তি থেকে প্রশ্ন এসেছে, গুরুত্বপূর্ণ বই থেকে প্রশ্ন এসেছে, যেমন দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতা কি, দ্য ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের রচয়িতা কি, ইম্পেরিয়ালিজম দ্য হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, তারপর দ্য আইডিয়া অফ জাস্টিস। অর্থাৎ 35, 36, 38, 40 4টা বিসিএস, 5টা বিসিএস এর মধ্যে 4টা বিসিএস বই থেকে, গুরুত্বপূর্ণ বই থেকে প্রশ্ন এসেছে। তারপরে হচ্ছে চুক্তি থেকে প্রশ্ন এসেছে, গুরুত্বপূর্ণ তথ্য থেকে, যেমন ডোমিনি তথ্য থেকে প্রশ্ন এসেছে। তারপরে হচ্ছে আমাদের নৈরাজ্য তথ্য থেকে প্রশ্ন এসেছে। তারপরে হচ্ছে সানশাইন পলিসি থেকে প্রশ্ন এসেছে। এই ধরনের যে ওভারঅল ইস্যুগুলো, এগুলো নিয়ে আসলে আজকে স্যাররা হচ্ছে কোন কোন জায়গা থেকে সাধারণত প্রশ্ন পিক করা হয় সেটা নিয়ে এখন আমাদের আলোচনা। আমি প্রথমে চলে আসবো আমাদের ফারুক আহমেদ স্যারের কাছে, বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা এবং ভূরাজনীতি। স্যার, এই টপিকটা যথেষ্ট জটিল এবং আমাদের প্রার্থীরা এটা বুঝতে অনেক কষ্ট হয়।
খুব সংক্ষেপে স্যার বলবেন যে প্রার্থীরা কিভাবে এই টপিকসটার প্রস্তুতি নিতে পারে। ধন্যবাদ। আপনারা যারা দেখছেন, আপনাদের প্রথমে আমি একটু অনুরোধ করব, আপনারা প্রতিদিন একবার করে অবসর সময় সিলেবাসটা একটু পড়ুন। সিলেবাসটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনটা বুঝতে পারছেন না, এবং সেটা আমরা বুঝালাম কিনা সেটা আপনি যাচাই করে নেওয়ার সুযোগ পাবেন। সো 1 নম্বর আপনাকে সিলেবাস পড়তে হবে। 2 নম্বর হলো যেটা আপনাদেরকে বলা হলো বৈশ্বিক ইতিহাস। ইংরেজিতে আপনি বললে এটাকে গ্লোবাল হিস্ট্রি কথাটা বলবেন। ইতিহাসে আরেকটা আছে ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্ব ইতিহাস। তাহলে বিশ্ব ইতিহাস এবং বৈশ্বিক ইতিহাস এর মধ্যে পার্থক্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এসে বৈশ্বিক ইতিহাসের সীমাটা শুরু হয়েছে মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে। যেমন এটা কিভাবে হলো, 1914 সালের 28 জুলাই আপনার অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দেন যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধ শুরু হওয়ার পর আপনার বিশ্ব ইতিহাসে প্রথম আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার ধারণা শাশ্বত, বাট নিরাপত্তার সাথে শান্তির ধারণাটা প্রথম যুক্ত হলো এই যুদ্ধের সময়। এবং সেটি আমরা প্রমাণ পেলাম 1918 সালের জানুয়ারি মাসের 8 তারিখে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন তিনি তার সিনেটে ভাষণ দিয়ে 14 দফা দিলেন। সেই 14 দফায় তিনি এই বিষয়টাকে পরিষ্কার করে বললেন যে আমাদের প্রয়োজন হলো কালেকটিভ সিকিউরিটি। এই যে কালেকটিভ সিকিউরিটি কথাটা বলার ফলে কি হলো, সেটা হলো যখন 1918 সালে 11 নভেম্বর জার্মানি যখন ফরাসিদের কাছে আত্মসমর্পণ করলো এবং যুদ্ধ শেষ হয়ে গেল, তারপরে জানুয়ারি 25 তারিখে 1919 সালে প্যারিসে পিস কনফারেন্স বসলো। এই পিস কনফারেন্সে ওই উড্রো উইলসনের কালেকটিভ সিকিউরিটির ভিত্তিতে, কনসেপশনের ভিত্তিতে আপনার গড়ে ওঠা হলো লিগ অফ নেশনস। এই লিগ অফ নেশনস গড়ে তোলার মধ্য দিয়েই পুরো প্রকৃত অর্থে বৈশ্বিক ইতিহাসটা শুরু হলো। তাহলে বৈশ্বিক ইতিহাস শুরু হয় হলো প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে, এবং 1919 সাল থেকে আপনি ধরে নেবেন এই বৈশ্বিক ইতিহাসটা শুরু হলো। এখন আসেন, আপনি খুব সহজে বলেন যে ঘটনার সাথে বিশ্বের জাতিগুলো বেশিরভাগ অথবা সারা বিশ্ব সম্পর্ক যুক্ত থাকে, সেটাই বৈশ্বিক ইতিহাস। আর বিচ্ছিন্ন যত আছে সেগুলো সব বিশ্ব ইতিহাস। আবার সবই বিশ্ব ইতিহাসের অংশ, কিন্তু সব বৈশ্বিক ইতিহাসের অংশ না। এই বৈশ্বিক ইতিহাসের অংশ হবে যেখানে আপনি সারা বিশ্বকে রিলেট করবেন। যেমন সেই শান্তি এবং নিরাপত্তার জন্য লিগ অফ নেশনস গড়ে তোলা হবে। এই লিগ অফ নেশনসে দেখেন বিশ্বের জাতিগুলো অংশগ্রহণ করবে। এর মধ্য দিয়ে শুরু হয়ে গেল বৈশ্বিক ইতিহাস। এবার আসেন, বৈশ্বিক ইতিহাস আপনি সেইগুলোকে বলবেন যে ঘটনাগুলোর প্রভাব সারা বিশ্বকে প্রভাবিত করে, যেভাবেও প্রভাবিত করে। সেই জন্য আমি আপনাকে উদাহরণ দেব 1917 সালে রুশ বিপ্লব। 1917 সালের অক্টোবর মাসে 25 তারিখে যে রুশ বিপ্লব হয়েছিল, ভ্লাদিমির ইলিচ উলিয়নভ লেনিনের নেতৃত্বে কার্ল মার্কসের দর্শনের ভিত্তিতে যে বিপ্লবটা হয়েছিল, সেই বিপ্লবটা যদি না হতো তাহলে কিন্তু পরবর্তী সময়ে পুঁজিবাদের সাথে সমাজতন্ত্রের যে দ্বান্দ্বিক সম্পর্ক, এই দ্বান্দ্বিক সম্পর্কটা গড়ে উঠতো না। আর দ্বান্দ্বিক সম্পর্কটা যদি গড়ে না উঠতো তাহলে কিন্তু আপনি সিনাই যুদ্ধ নামে যে কনসেপশনটা পান সেটা পেতেন না। তাহলে যে দাঁড়ালো, সিনাই যুদ্ধ যদি না হতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদ, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতন্ত্র, এই দুই পক্ষের ব্যাপক দ্বন্দ্ব দেখতেন না। আর যদি সেটা না হতো তাহলে আপনি আপনার সেই ট্রুম্যান ডক্ট্রিন 1947 সালের মার্চ মাসের 12 তারিখে ট্রুম্যান সাহেব তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি সাহেবের একটা চিঠির জবাবে বলেছিলেন, এখন থেকে আমেরিকার পররাষ্ট্র নীতি হবে সোভিয়েত বিরোধী প্রতিরোধ নীতি, যেটাকে আপনারা শুনে থাকেন
পলিসি অফ কন্টেনমেন্ট। তাহলে রুশ বিপ্লব যদি না হতো তাহলে তো এই পলিসি অফ কন্টেনমেন্ট অথবা ট্রুম্যান ডক্ট্রিন আসতো না। আবার ট্রুম্যান ডক্ট্রিন যদি না আসতো তাহলে 1945 সালের 47 সালের জুন মাসের 5 তারিখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল সাহেব হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়ে উনি বললেন, যেখানে দারিদ্রতা এবং হতাশা সেখানে সমাজতন্ত্র ডালপালা ছড়ায়। সো আমরা নতুন একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলবো, যেটাকে বলা হলো মার্শাল প্ল্যান। এই মার্শাল প্ল্যান হলো, তারপরেও কিন্তু তারা সমাজতন্ত্রকে ঠেকাতে পারছে না। তখন তারা চলে আসলো সমাজতন্ত্রকে ঠেকাতে হলে আরো কার্যকর কি ব্যবস্থা নেওয়া যায়। 1949 সালে 4 এপ্রিল ওয়াশিংটনে আপনার গড়ে তোলা হলো ন্যাটো সামরিক জোট। এভাবে করা হলো। অ্যাট দ্য সেম টাইম সোভিয়েতের পক্ষ থেকেও এভাবে কমিনর ফর্ম গড়ে তোলা হলো। 1955 সালে ওয়ারশো গড়ে তোলা হলো। এই যে দেখেন, এই যে বিভিন্ন ভাবে দ্বন্দ্বটা শুরু হলো, এটাই হচ্ছে সিরাই যুদ্ধ। আর এই দ্বন্দ্বের মধ্য দিয়ে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের অবসানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দ্বন্দ্বের অবসান হলো। আজকে চিন্তা করেন, আপনাকে যদি বলা হয় যে বিশ্বায়ন কাকে বলে, তাহলে আপনি বলবেন সিরাই যুদ্ধ অবসান উত্তর বিশ্বে পুঁজিবাদের আধুনিক সংস্করণ মুক্ত বাজার অর্থনীতির কার্যকর করার যে ব্যবস্থাপনা, সেটাই বিশ্বায়ন। তাহলে যদি রুশ বিপ্লব না হতো তাহলে সিরাই যুদ্ধ হতো না। সিরাই যুদ্ধ না হলে সিরাই যুদ্ধের অবসান হতো না। সিরাই যুদ্ধের অবসান না হলে আজকে বিশ্বায়ন শুরু হতো না। তাহলে এই যে এত প্রভাব রাখলো, সেটা গ্লোবাল হিস্ট্রির বিষয়। এবং এই যে কথা বলতে বলতে আমি বলে ফেললাম, সিরাই যুদ্ধ এটা বৈশ্বিক ইতিহাসের অংশ হয়ে গেছে। জাতিসংঘ বৈশ্বিক ইতিহাসের অংশ হয়েছে। আপনারা গতকাল আতিকের ক্লাস করেছেন, লিগ অফ নেশনস বিষয় জাতিসংঘের ক্লাস করেছেন। সেখানে কিন্তু আপনার সিলেবাসে কোথায় জাতিসংঘ বলা নাই, সিলেবাসে লিগ অফ নেশনস বলা নাই। কিন্তু বাট আপনাকে এটা বুঝতে হবে, এটা বৈশ্বিক একটা বিষয়। তারপরে আজকে জলবায়ু, এটা কি সারা বিশ্বের জাতিগুলো রিলেটেড কিনা, দিস ইজ গ্লোবাল ইস্যু। এভাবে আপনি বিশ্বের যত কিছু রয়েছে সে একসাথে বা ঐক্যবদ্ধভাবে সেটাকে গ্লোবাল হিস্ট্রি আপনি বলবেন। তাহলে গ্লোবাল হিস্ট্রির মধ্যে চিন্তা করেন, আপনি চলে আসলো প্রথম বিশ্বযুদ্ধ হতো লিগ অফ নেশনস, রুশ বিপ্লব, তারপরে আসলো এখন আপনি 1919 সাল থেকে 1940 পর্যন্ত এই সময়টাকে একটু পড়বেন, কিভাবে এই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটটা তৈরি হলো। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হলো এবং 1939 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে জার্মানি পোল্যান্ডকে আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিল। এবং এই বিশ্বযুদ্ধ শুরু হলে আবারও কিন্তু সে শান্তি এবং নিরাপত্তার ধারণা চলে আসলো, যার ফলে এই বিশ্ব নেতৃত্ব মিত্র শক্তির তারা জাতিসংঘ গড়ে তুলল। এই জাতিসংঘ বৈশ্বিক ঘটনা হয়ে গেল, বৈশ্বিক ইস্যু হয়ে গেল। এরপরে যা যা ঘটছে সব বৈশ্বিক ইতিহাস। তাহলে আপনারা বুঝেছেন, এতক্ষণ আমরা বিভিন্ন টিচার যে কথাগুলো বলছি যে বৈশ্বিক ইতিহাস। আবার 1919 সালে যখন লিগ অফ নেশনস গঠন করা হয়, তখন বলা হলো এটা ইন্টারন্যাশনাল সিস্টেম। এবং বিশ্ব ইতিহাসের প্রথম বিশ্ব ব্যবস্থা হলো এই লিগ অফ নেশনস, এবং দ্বিতীয় বিশ্ব ব্যবস্থা হলো জাতিসংঘ। তাহলে লিগ অফ নেশনস আপনাকে পড়তে হচ্ছে বৈশ্বিক ইতিহাসের অংশ হিসাবে, জাতিসংঘ পড়তে হচ্ছে বৈশ্বিক ইতিহাসের অংশ হিসাবে। এগুলো সব বৈশ্বিক ইতিহাসের মধ্যে আছে। সিরাই যুদ্ধ কিন্তু আপনার সিলেবাসে কোথায় লেখা নেই, বাট আমরা সিরাই যুদ্ধটা বের করলাম কোথা থেকে, বৈশ্বিক ইতিহাস থেকে। বিশ্বায়নের কথা কিন্তু সিলেবাসে কোথাও বলা নেই, আমরা বের করলাম কোথা থেকে, গ্লোবাল হিস্ট্রি থেকে। কাজে এভাবে যদি আপনি বের করে করতে পারেন তাহলে বোধহয় ভালো হবে। তাহলে ওখানে তারপর বলা আছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্যবস্থা, এগুলো কিন্তু বৈশ্বিক ইতিহাসের মধ্যে চলে গেছে। কাজে আপনার ওটা আলাদা করে আলোচনা করে এখন আমরা সময় নেবো না, কিন্তু ওটা চলে গেছে। এরপর আসলো ভূ রাজনীতি। ভূ রাজনীতির বিষয়টা আপনি বিবেচনা করেন, এটা যেটা বলছিলাম আপনার ভূ রাজনীতি, এখানে দুটো বিষয়, একটা হচ্ছে শোনা যায় তো জসিম, শোনা যায়? হ্যাঁ, ভূ রাজনীতি একটা হচ্ছে ভূগোল আর একটা হচ্ছে পলিটিক্স।
এখানে দুটো বিষয় আমি আবার বলছি, একটা হচ্ছে জিওগ্রাফি, একটা হচ্ছে পলিটিক্স। পলিটিক্স আলোচনা হবে জিওগ্রাফির সাথে, জিওগ্রাফি আলোচনা হবে পলিটিক্সের সাথে, এভাবে আপনি আলোচনা করবেন। এবং জিও পলিটিক্স ডিপেন্ড করে মূলত এরকম একটা, যে আপনার পলিটিক্যাল রিলেশন ডিপেন্ড করে ইকোনমিক রিলেশন, ইকোনমিক পাওয়ার ডিপেন্ড করে আপনার জিওগ্রাফিক্যাল সেটিং বা ভৌগোলিক বিন্যাস। যেমন আমরা বাংলাদেশ একটু বিবেচনা করেন, বঙ্গোপসাগরের তীরবর্তী একটা দেশ। আমরা দীর্ঘ সময় পর আন্তর্জাতিক আদালতের মধ্য দিয়ে আমরা মায়ানমারকে হারিয়ে, ভারতকে হারিয়ে আমরা 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা অর্জন করেছি। এর ফলে আমাদের গুরুত্বটা বেড়ে গেছে। এই যে গুরুত্বটা বেড়ে গেল, দিস ইজ মানে জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স বেড়ে গেল। আবার জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স কি, এই যে আমাদের নাইম চীনের কথা একটু বলেছিল, চীন ভারতের কথা বলছিল। আজকে চিন্তা করেন, ওই শ্রীলঙ্কায় চীন বন্দর নির্মাণ করতেছে, আপনার মালদ্বীপে বন্দর নির্মাণ করছে, আপনার পাকিস্তানের গোয়াদরে বন্দর নির্মাণ করছে। অর্থাৎ ভারতের আশেপাশে যারা আছে আজকে নেপালকে তার দিকে নিয়ে চলে গেছে। তার মানে ভারতের নিকটবর্তী যে দেশগুলো আছে তারা এখন ভারতের বন্ধু নয়, তারা সব চীনের বন্ধু। সো জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স এটা এখানে। দিস ইজ ভূ রাজনীতির। তাহলে ভূ রাজনীতির বিষয়টা আপনি আজকে যদি পড়েন, যেমন দেখেন আপনার হংকং এর কথা বলে, গত বছর যখন হংকং করা হলো, আপনার কি প্রত্যর্পণ বিল করা হলো, আন্দোলন হলো, সেটাকে প্রত্যাখ্যান করা হয়েছে। এখন আপনার জাতীয় নিরাপত্তা আইন করা হয়েছে পার্লামেন্টে। এর ফলে গতকালকে অস্ট্রেলিয়া আপনার হংকং এর সাথে যে এক্সট্রাডিশন ট্রিটি ছিল সেটাকে তারা স্থগিত করেছে। কিছুদিন আগে কানাডা স্থগিত করেছে। অর্থাৎ হংকং এখন জিও পলিটিক্যাল একটা ইম্পর্টেন্ট একটা এরিয়া হয়ে দাঁড়িয়েছে। আপনি এটাকে সাম্প্রতিক আলোচনা করতে পারবেন, এটাকে জিও পলিটিক্স এর মধ্যে আলোচনা করতে পারবেন, এটা ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে আলোচনা করতে পারবেন, এটা যে কোনো বিষয়ের ভিতরে নিয়ে যাবেন, অসুবিধা নেই, নিয়ে যেতে পারবেন। তাহলে এই যে ভূ রাজনীতি, এই ভূ রাজনীতিটা একেবারে বহুদিন যাবত চলে আসছে এবং এটা আপনার জাতীয় স্বার্থ চরিতার্থ করার জন্য অন্য একটা এরিয়া ব্যবহার করা, এটা হচ্ছে আপনার রাজনীতি। সেটা অর্থনীতি হতে পারে, সেটা রাজনীতি হতে পারে, সেটা অন্য যে কোনো প্রাকৃতিক সম্পদ নিয়েও হতে পারে। ডিপেন্ড করবে রিলেশনটা সেখানেই, যে ওর সাথে রিলেশন করলে আমার কি লাভ হবে। আমি বলছিলাম বাংলাদেশ আজকে সমুদ্র সীমা অর্জন করায় সেখানে আমরা 26টা ব্লক করেছি, যে ব্লকগুলো 11টা হচ্ছে আপনার অগভীরে আর 15টা হলো গভীর সমুদ্রে। এই ব্লক করা হয়েছে, যে ব্লকগুলো আমরা সেটা বিদেশিরা আমাদের সাথে এখন চুক্তি করবে এবং এটার অনেকটা এগিয়েছে। তার ফলে এটা আমাদের লাভ হবে, তাদেরও লাভ হবে। এভাবেই পারস্পরিক স্বার্থ যেখানে থাকে সেখানেই মূলত এই রিলেশনটা গড়ে ওঠে এবং সেটাই ভূ রাজনীতির অংশ। অর্থাৎ স্বার্থ ছাড়া কোনো রিলেশন হয় না। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমার স্যার আনোয়ার স্যার, উনি একটা কথা বলেছিলেন, ইন্টারন্যাশনাল রিলেশনে অল কাইন্ড অফ রিলেশন বেসড অন ইন্টারেস্ট, উইদাউট ইন্টারেস্ট কোন রিলেশন গড়ে ওঠে না। আর সেই রিলেশনে যখন নেগোসিয়েশন না হবে তখন রিলেশনটা গড়ে উঠবে না। কাজে নেগোসিয়েশনটা গড়ে তোলার সক্ষমতা যাদের বেশি। আপনারা খেয়াল করে দেখেন, গত কয়েকদিন আগে জুন মাসের 15 তারিখে চীন সরকার আমাদেরকে আপনার আমরা যত পণ্য রপ্তানি করি 8,256টা পণ্যের উপরে তারা জিএসপি, জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স বা শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধা দিয়েছে। এইটা এখন ভারত কিভাবে দিচ্ছে তার প্রমাণটা আজকে দেখেন। আজকে পেপার যদি আপনি পড়েন, ইত্তেফাক পড়েন, জনকণ্ঠ পড়েন, সেখানে বলা আছে যে ইকোনমিক টাইমস এর বর্ণনা করা আছে সেখানে, যে ভারত সরকার এখন বাংলাদেশের সাথে আমাদের যে সম্পর্কটা গড়ে তুলতে চাচ্ছে সেখানে আমাদের ফেভার আসছে কিভাবে। যেমন ভারতের উত্তর পূর্ব যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে যাতে বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়ে সেজন্য আমাদের কানেক্টিভিটি গড়ে তুলতে হবে। এই কানেক্টিভিটি গড়ে তোলার জন্য ভারত সরকার এখন রাজি। কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর জয়শঙ্কর বাবু
তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন এই ব্যাপারে, এবং আজকে পেপারে সেটা আছে। এই জন্য আপনি দেখেন, আজকে যদি পড়েন তাহলে এইভাবে আপনি চিন্তা করতে পারবেন। আর আপনাদের একটা অনুরোধ করব, সেটা হলো সবসময় নিজেকে পজিটিভ ভাববেন, সবসময় যা ভাববেন পজিটিভ ভাববেন। যদি পজিটিভ ভাবেন তাহলে কি হবে, আপনি তখনই আপনার কাছে লক্ষ্য হবে যে চ্যালেঞ্জেস গুলো কি আছে। সো আপনি যদি পজিটিভ হন তাহলে চ্যালেঞ্জ খুঁজবেন, আর যদি চ্যালেঞ্জ খুঁজেন তাহলে আপনি অ্যাক্টিভ হবেন, আর অ্যাক্টিভ হলে আপনি অনেক পাবেন, আর অনেক পেলে আপনি পরীক্ষা ভালো দেবেন, আর পরীক্ষা ভালো দিলে আপনার মার্কস ভালো হবে, মার্কস ভালো হলে আপনার চাকরি হবে। সো এই প্রোঅ্যাক্টিভ মানসিকতাটা আপনি সবকিছুতে ধরে রাখবেন। তো এটা আমি অনুরোধ করবো। তো আমি বলবো যে আমাদের বাংলাদেশের ভূ রাজনীতির গুরুত্ব রয়েছে, ভারতের ভূ রাজনীতির গুরুত্ব রয়েছে, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকমের। চীনের রয়েছে, আজকে আপনার ভারতের সাথে চীনের সীমান্ত নিয়ে ৩,৪৪০ কিলোমিটার সীমানা নিয়ে তাদের ভিতরে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব নিয়ে আমি পরে কথা বলবো আপনাদের সাথে, যখন রিটেনে কথা বলবো তখন কথা বলবো। আজকে আপনার চীন ভারতের সাথে এই জায়গা থেকে সে চলে গেছে এখন রাশিয়ার ভ্লাদিভস্তক বলে তার জায়গা, সে আবার জায়গা বলে তার জায়গা। এই রিসেন্টলি এই ঘটনাগুলো ঘটতেছে। তো এইগুলো কি শুধু সাম্প্রতিক হয়, নাকি এর সাথে সাথে ইন্টারন্যাশনাল রিলেশনের অন্যান্য বিষয়গুলো জড়িত থাকে, ভূ রাজনীতিও জড়িত থাকে? কাজে আপনারা, নাইম বলেছে, আমাদের জসিম বলেছে যে কোন কোন বিষয়গুলো পড়বেন। আপনি সাম্প্রতিক বিষয়গুলোকে পড়েন, পড়ে আপনি অন্যান্য বিষয়গুলোর ভিতরে নিয়ে যেতে পারেন। পরিবেশ বলা আছে, এখন জলবায়ু, আমাদের ব্রিটেনে সম্মেলন হওয়ার কথা ছিল, সেটা পোস্টপন্ড করা হয়েছে, এখন কোথায় হবে এখনো ঠিক হয়নি। তাহলে ওই এটা যা একদিকে কন্টেম্পোরারি, অপরদিকে একটা ইস্যু। কাজেই আপনারা চিন্তা করেন, ভাবেন, আর আপনারা আমাদের সাথে কথা বলবেন। আপনারা যখনই বুঝবেন না তখনই কথা বলবেন। এখন যেহেতু আমরা ক্লাস নিতে পারবো না, আর ক্লাস নিলে যেমন সারাদিন ক্লাস নিতে হয়, এই জন্য আমরা অনেক সময় কথা বলতে পারি না এবং মানে একটু সমস্যা হয়। কিন্তু এখন আমাদের হাতে অফুরন্ত সময়। আপনারা, আমি একটু আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, দুটো মোবাইল নাম্বার। আপনারা বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে যখন যে ধরনের সমস্যা পড়বেন আপনারা আমার সাথে কথা বলবেন। এভাবে আমরা আপনাদের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একটা জায়গায় যেতে পারবো। আমাদের রাজু কথা বলেছে, আপনারা যারা আজকে আমাদের কথা শুনছেন, আপনারা কিন্তু নাম্বার পাওয়ার জন্য কথা শুনছেন। আপনারা যারা কনফিডেন্সে ভর্তি হয়েছেন তারা কিন্তু নাম্বার পাওয়ার জন্য ভর্তি হননি, তারা ভর্তি হয়েছে নাম্বার কিছু বাড়াবার জন্য। রাজু কথা বলে গেছে যে আপনারা যদি আপনাদের ২-৩টা নাম্বার বাড়ে তাহলে আমাদের চান্স পাওয়ার সম্ভাবনা আছে। আজকে আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আপনাকে একটু ইনফ্লুয়েন্স করে থাকে, প্রভাবিত করে থাকে, তাহলে আপনি মনে করেন যে এইটুকু আমাদের উপকার হবে, তাহলে আপনি আমাদের প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। মনে রাখবেন, ভালো মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। কাজে আপনাকে যদি কেউ কিছু দেয় তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন। তো ধন্যবাদ। আপনাদের সাথে একটু পরে আবার কথা বলবো। জসিম। থ্যাংক ইউ স্যার। ফারুক স্যার অনেক বিষয় নিয়ে খুব সুন্দরভাবে বুঝালেন। আমি আমাদের প্রার্থীদেরকে জানাতে চাচ্ছি, কে কয় ঘন্টা পড়ছেন আপনারা একটু জানাবেন। তবে আমাদের ফারুক আহমেদ স্যার এখনো ডেইলি কমপক্ষে ৮-১০ ঘন্টা পড়ালেখা করেন। আশেপাশে কারো ডিভাইস ওপেন হচ্ছে, ডিভাইসটা কাইন্ডলি ক্লোজ করবেন, ডিভাইসটা ক্লোজ করবেন প্লিজ। প্লিজ প্লিজ পাশে কারো ডিভাইস অন রাখবেন না প্লিজ। যাই হোক, পাশে কারো ডিভাইস চলছে, আমাদের কারো পাশে ডিভাইস চলছে। নাইম ভাই, পাশে কি কিছু ওপেন আছে? মোবাইলে চলতেছে। মোবাইল আমি মোবাইল অফ করে দেন। মোবাইলে ফেসবুক না, বন্ধ করে দেন, পরে দেখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা হচ্ছে। ফারুক স্যারের 2টা মোবাইল নাম্বার দিবে বলেছে, কিন্তু আমি কনফার্ম যে আমাদের আতিক ভাই এবং নাইম ভাই এবং আমি দেব না, কারণ আমাদের 3 জনের সমস্যা আছে। ফারুক স্যারের বয়স হয়ে গেছে, মোবাইল নাম্বার দিতে কোনো সমস্যা নেই, ঠিক না? আরেকটা জিনিস হচ্ছে, ফারুক স্যার আরেকটা জিনিস বলছেন, যেখানে ইন্টারেস্ট আছে সেখানে নেগোসিয়েশনের ব্যাপার আছে। এটা আমাদের প্রার্থীদের খুব ভালোভাবে বোঝা উচিত যে ইন্টারেস্ট আছে সেখানে নেগোসিয়েশন স্কিল যার যত ভালো হবে, ব্যক্তি জীবনের সম্পর্কের গভীরতা তত ভালো হবে। একই সাথে
নেগোসিয়েশন যত ভালো হবে, প্রফেশনাল লাইফও ভালো হবে, ভালো বিসিএস এর ভাইবা দেওয়া যাবে। এই জন্য আমরা আমাদের আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কের সাথে ব্যক্তি সম্পর্ককে তুলনা করতে পারি। ব্যক্তি জীবনেও ইন্টারেস্ট এবং নেগোসিয়েশন অতি গুরুত্বপূর্ণ দুটো টপিকস। যাই হোক, আপনারা যেখান থেকে দেখছেন কাইন্ডলি একটু আমাদের আজকের প্রোগ্রামটা শেয়ার করে দিবেন। আমরা এখন যাবো নাইমদের কাছে। তার আগে আবার একটু রিকোয়েস্ট করবো, দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আমি নাইম স্যার কাছে জানতে চাইবো আজকে যে নাইম স্যার, আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস যেটা আমাদের লিখিতর সাথেও আমরা যদিও জানি অন্যান্য সাবজেক্টের মতো আন্তর্জাতিক বিষয়গুলিও প্রিলিয়াম এবং লিখিত যথেষ্ট মিল রয়েছে, দুটো সাবজেক্টের যথেষ্ট মিল রয়েছে। এবং যেমন এমন একটা মিলের টপিক হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। যেমন লিখিত পরীক্ষা আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা থেকে, বিশেষ করে মেজর পাওয়ার থেকে প্রশ্ন আসে। লাস্ট বিসিএসও চীন এবং মার্কিন বাণিজ্য যুদ্ধের থেকে প্রশ্ন এসেছে। এর আগে চীন এবং ভারত এসেছে, এর আগেও চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এসেছে, বা অন্য যেগুলো আসতে পারে। তাহলে আমাদের প্রিলিমিনারি তো এটা দেখতে আছে আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। এই আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক যদি একটু বুঝিয়ে বলতেন, এবং এরপরে আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো, বিসিএস আপনি বলেছেন এবং আমরা সবাই জানি যে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতিক আপনি বলেছেন যে খুব কম করে ভালো নাম্বার পাওয়া যায়। জাস্ট ইলাবোরেটলি না, খুব শর্ট করে কোন কোন টপিকস গুলো বা কোন কোন পয়েন্ট গুলো ছেলে মেয়েদের পড়া উচিত একটু সংক্ষেপে এই দুটো টপিক সম্পর্কে একটু নাই ভাই বলবেন। জি, ধন্যবাদ। আমাদের টপিকটা হলো যে মানে সিলেবাসের চ্যাপ্টারটা, তার নাম হলো যে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। এখানে নিরাপত্তা এবং এই আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা এই দুইটা একটু আলাদা। আর আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক বলতে মানে এখানে একটা মিলিটারি ক্ষমতাও আছে, নন মিলিটারি ক্ষমতাও আছে। অর্থাৎ এখানে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক শব্দ থাকার কারণে আমাদের যে ডিপ্লোমেসিটা আছে, এই ডিপ্লোমেসিটা এটার অন্তর্ভুক্ত হবে। আমরা আমাদের সিলেবাসে কিন্তু 3য় অধ্যায় আছে যে আন্তর্জাতিক পরিবেশ ইস্যু ও কূটনীতি। এখানে পরিবেশ ইস্যু ও কূটনীতির মধ্যে শুধু পরিবেশগত কূটনীতির কথা বলা হয়েছে। আসলে আমাদের কূটনীতি যে টার্মটা, ডিপ্লোমেসি যেটা পরীক্ষা আসছিল যে 38তমতে যে পিং পং কূটনীতি, এই কূটনীতি টার্মটা আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কের মধ্যে হবে। আর ইন্টারন্যাশনাল সিকিউরিটির মধ্যে এখানে মিলিটারি সিকিউরিটি এবং নন মিলিটারি সিকিউরিটি দুইটাই হবে। তো আমি একটুখানি বলবো সবাইকে, আপনারা যারা শুনছেন, প্রথমত শেয়ার করুন, দ্বিতীয়ত হলো আপনারা কমেন্ট করুন, তৃতীয়ত হলো আপনারা লিখতে হবে না, জাস্ট শুনেন। আর যখন আপনি এই লাইভটা শেয়ার করা থাকবে, আপনি ওখানে পেজে ঢুকে আবার ওখান থেকে আপনি শুনে তখন লিখতে পারবেন। আমি যদি আমাকে শুনেন তাহলে আমি খুব খুশি হব। এখন লেখার দোকানে জাস্ট আপনি শুনেন আমি কি বলি সেগুলো। আমি যদি দেখি গত 5টা বিসিএস এ কি কি প্রশ্ন আসছে, গত 5টা বিসিএস এ এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে 15টা। ট্রাম্প কিম প্রশ্ন আসছে, সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে সম্পর্ক, সরি এটা 39তমতে গেছে, আমি 40তমতে যাই। প্রশ্ন হলো, মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে? 2 বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় কি? বাফার স্টেট। যেটা পিং পং অর্থ হচ্ছে, পিং পং কূটনীতি থেকে পিং পং অর্থ, এটা টেবিল টেনিস খেলা, চীনের একটা, মানে আমরা যেটা টেবিল টেনিস বলি চীন বলে পিং পং। এরপর আসছে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি, জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, তা স্বাক্ষরিত হয় কবে? এটা ছিল 14 জুলাই 2015। এরপরে আসছে, কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়? যেটা ছিল ন্যাটো উত্তর ছিল। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে? এটা হলো 25%। এরপরে আসছে, 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? ভার্সাই শহরে 2টি, কিন্তু এই চুক্তির অন্তর্ভুক্ত হলো 4টি চুক্তি। যুক্তরাষ্ট্র কবে এককভাবে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়? 2001 সালে, 2002 সালের জুন মাসে। এরপর আসছে দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতাকে? সুনজু। এরপর আসছে ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের রচয়িতাকে? এটা হলো লিও টলস্টয়। এরপর আসছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2014, মানে এটা 35তমতে আসছিল। ঝুঁকিপূর্ণ রাষ্ট্র কোনটা? ইরাক, যদি বর্তমানে এটা আফগানিস্তান। তো দেখেন এখানে কি নাই, এখানে যেগুলো হলো সূচক আসে, গ্রন্থের নাম আসে,
এখান থেকে অস্ত্র আসে, অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল অস্ত্র আসে, অস্ত্র চুক্তি আসে, এখান থেকে